দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আমরা আজকে রাষ্ট্রচিন্তার বিষয় নির্ধারণ করেছি আওয়ামী লীগ ফিরছে, রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি বাস্তবতায়। এই বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন বিজ্ঞ অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা একটু পরিচিত হব। আমার ডানে আছেন সেলিম আহমেদ রেজা, সদস্য ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী যুবদল। আসসালামু আলাইকুম। আমার বামে আছেন মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, মহাসচিব খেলাফতে রাশেদা বাংলাদেশ। আসসালামু আলাইকুম। দুজন ধন্যবাদ। অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, নুরুজ্জামান হীরা। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছে এটি শুধু রাজনৈতিক বার্তা বা স্ট্যান্ডবাজি, আবার কেউ বলছেন বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতার ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য, ঘটনা প্রবাহ এই বিতর্ক আরো তীব্র থেকে তীব্রতর করছে। আজকের আলোচনায় আমরা খুঁজে দেখব আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন কি বাস্তব কোনো রাজনৈতিক সম্ভাবনা, নাকি এটি কোনো রাজনৈতিক কৌশল, জনমত প্রভাবিত করার চেষ্টা বা অপচেষ্টা। যেটি হোক, আমরা বাস্তবতার নিরিখে আজকে দুজন অতিথির কাছে আমরা একটু জানবো। আমি একটু প্রথমেই যেতে চাই মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, আপনার কাছে যেতে চাই। নিশ্চয়ই জানেন যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছরের শাসন আমলের সমাপ্তি ঘটেছিল। আমরা যদি একটু দেখি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় 10 মে 2025 তাদের কার্যক্রম নিষিদ্ধ হয় এবং 12 তারিখে প্রজ্ঞাপনের মাধ্যমে পুরোপুরি কার্যক্রম নিষিদ্ধ হয়। আজ 2 বছর প্রায় হতে চলেছে আওয়ামী লীগের সেই পতন। ইতিমধ্যে দেখছি আমরা বিভিন্ন নেতারা এবং সাবেক প্রধানমন্ত্রীও ভারতে বসে তিনিও বলছেন আবার যে ডিসেম্বরেই বাংলাদেশে আসছেন। ইতিমধ্যে অনেক বেশ কিছু না, কয়েকজনের রায় হয়েছে আর কি মৃত্যুদণ্ডের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে একটি মামলায়। আসাদুজ্জামান সাবেক মন্ত্রী আপনার এবং সাবেক পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাল মামুনে তিনি রাজসাক্ষী হয়েছেন, 5 বছর তার কারাদণ্ড হয়েছে। হাসানুল হক ইনুর হয়েছে। এই প্রায় 2100টি মামলা ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়েছে। তো আমি আপনার কাছে প্রশ্ন হচ্ছে, মাত্র 2 বছর সময় হয়েছে, এখনো 1400 মানুষের শহীদের রক্তের গন্ধ এখনো যায়নি, মৃত্যুর হাহাকার আহাজারি এখনো যায়নি পরিবারগুলো থেকে। এমনও ঘটেছে শহীদ পরিবার বলছে আমার সন্তানকে আমি ফিরে পাইনি, আমি ডিএনএ টেস্ট দিয়েছি, আজও সন্তান কোথায় আছে, 2 বছর আজও নিখোঁজ হয়নি। এরই মধ্যে আবার আওয়ামী লীগের ফিরে আসার বার্তা, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ বিজ্ঞ পরিচালক, উপস্থাপক, আমার প্রিয় ভাই হীরা ভাই, নুরুজ্জামান হীরা ভাই, এবং আমার সহ আলোচক প্রিয় রেজা ভাইও উপস্থিত আছেন। এনটিভির দর্শক শ্রোতাদেরকে যারা দেশ বিদেশ থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করছি। আপনি যে প্রশ্নটি করেছেন বিস্তর, এবং তার আলোচনা পর্যালোচনা বিস্তর। আলোচনা যাবার পূর্বে আজকের এই দিনে আমি স্মরণ করতে চাই তাদেরকে যারা দীর্ঘ 17 বছরের একটি দুঃশাসনকে, স্বৈরতন্ত্রকে দাফন করে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের শাহাদাতের মহান আল্লাহর কাছে দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। পাশাপাশি 1971 সনে যারা এই দেশকে স্বাধীন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন সে দোয়া করছি। এবং যারা আহত রয়েছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, আমিন। দেখুন, রাজনীতিতে অনেক কথা হয়, অনেক কথা থাকে, বাড়তি কথা, বেশি কথা, এগুলো থাকবেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে, এই সংবাদ প্রকাশের পর আমি যদি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর কমেন্টস, জনগণের বক্তব্যগুলো তুলে ধরি, এরকম অনেকের বক্তব্য আছে যে আপনি আসার পূর্বে অন্ততপক্ষে আপনি যে বেঁচে আছেন বা আপনিই বলছেন, অন্ততপক্ষে একটা টেলিভিশনের লাইভে এসে বা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনি আমাদেরকে অন্ততপক্ষে দেখান, কারণ অনেক দিন হয় আপনার চেহারা দেখি না। কারণ ইতিপূর্বে তো প্রতিদিন প্রতিনিয়ত কয়েকবার টেলিকাস্ট লাইভ মিডিয়াতে বিভিন্নভাবে দেখতাম, অতি কথন আমরা শুনেছি। এখন মানুষের বক্তব্য হচ্ছে অন্ততপক্ষে আপনাকে একটু দেখতে চাই। এখন উনি কি আসলে বেঁচে আছেন কিংবা সুস্থ আছেন কিনা, থাকলেও কতটুকু সুস্থতার মধ্যে আছেন, সেটা তো একটু দেখার দরকার। দেখুন, আপনি তো আসার দরকার। এটা কি একেবারে আপনি মনে করছেন যে স্ট্যান্ডবাজি হতে পারে, নাকি অনেকগুলো মামলা আছে, মামলার মাথায় খড়গ নিয়ে তিনি এসে আদালতে তিনি আত্মসমর্পণ করবেন, এটা কি মনে হয় কিনা? এটা হচ্ছে কি, আমি আপনাকে বলি,
কোনো এক সেনাবাহিনীর উচ্চতর এক কর্মকর্তার সাথে কথার এক পর্যায়ে তিনি বললেন, যেই দেশে শেখ মুজিবুর রহমান এবং তার আত্মীয় স্বজন শেখ হাসিনার সব মেরে ফেললেন, সেই মানুষটিকে আবার ভোট দিয়ে আপনারা ক্ষমতায় এনেছেন। অর্থাৎ যদি 8 সাল ধরি যে তিনি 8 নির্বাচনে পাস করে এসেছেন, হ্যাঁ, জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছেন, তো ধরে নিলাম যে ওইটা নিয়ে তো কোনো অভিযুক্ত এরকম নাই। তো তিনি বলছেন যে যেই মানুষটির সব শেষ করে দিলেন, মেরে ফেললেন, সেই মানুষটিকে আপনি রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছেন, যার বাবা এই দেশে স্বাধীনতা সংগ্রামের জন্য, আমরা তর্কের খাতিরে বিভিন্ন ধরনের মন্তব্য বক্তব্য আছে, সেগুলো বাদ দিয়ে ধরলাম যে তার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা হয়েছে, আমি ধরে নিলাম, হ্যাঁ, তর্ক বিতর্ক খাতিরে সেই লোকটিকে তার পরিবার সহ মেরে ফেলছেন, তার মেয়ে আজকে এই দেশের ক্ষমতার স্ট্যান্ডিং আছে। আর আপনারা সুখে থাকবেন, গুম হবেন না, খুম হবেন না, আপনারা আরামে থাকবেন, বাড়িতে ফিরবেন, এটা কেমন করে আপনি চিন্তা করেন? আপনি দেখেন, তিনি যদি আশারই নিয়ত থাকে, আজকে হীরা ভাই আমি পালালেন কেন তাহলে? আমি আপনার সাথে একটা প্রশ্ন করি। আপনার সাথে আমার দীর্ঘদিনের টক শো থেকে নিয়ে, বিভিন্ন চ্যানেলে টক শো থেকে নিয়ে, এবং এখন আপনার উপস্থাপনায় টক শো করছি, আপনি উত্তরায় যাবেন, জানেন আমি উত্তরাতে থাকি, আপনি রাতের বেলা কিংবা উত্তরাতে কোনো এক আপনার পরিচিত কেউ বিপদে পড়ে আছে, আপনি আমাকে ফোন দিলেন, আরাফাত ভাই আমার একটা লোক এখানে আছে, আপনি যদি একটু হেল্প করেন, আমি তো দূরে আছি, ধরেন আপনি রামপুরতে থাকেন বা ইয়াতে থাকেন, আফতাবনগর থাকেন, তাহলে আপনার যদি সত্যিকার আমি বন্ধু হই, ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, কোনো কথা ছাড়া আমি বললাম ওকে আমি যাচ্ছি, আপনি টেনশন করেন না। আমার বক্তব্য হলো, শেখ হাসিনা যদি ফিরেই আসবেন, তার দুঃসময়ে তার আত্মীয় স্বজনগুলো তার পাশে থাকার কথা ছিল। আপনি দেখুন, লক্ষ লক্ষ নেতা কর্মী একেবারে জীবন দিয়ে ফেলে অনেক কিছু ক্ষমতা থাকা, আমি ওই জায়গাতে একটু পরে যাচ্ছি, আপনি শুধু তাপসের সাথে যে তার ফোন আলাপ, তাপস চলে যাচ্ছে, এয়ারপোর্টে গিয়ে বললেন তুমি একটু বলে দাও, আমাকে তো মনে হয় অনুমতি দিচ্ছে না, কাগজ দেখতে চাচ্ছে। তাহলে ওই মুহূর্তে যদি শেখ হাসিনা সত্যিকার অর্থে দেশের মায়া কিবা তিনি থাকতেন, আপনি পয়েন্টটা দেখেন, তাহলে তিনি বলতেন আমি বিপদে, দেশ বিপদে, দেশের জনগণ বিপদে, তুমি আমাদের রেখে যাচ্ছ কোথায়? তার মানে হচ্ছে তুমি আমার আত্মীয় স্বজন যত আছে পার হয়ে যাও, আমাকে অন্তত পক্ষে যত যাই হোক ক্ষমতায় থাকি আর না থাকি, অন্তত পক্ষে আমাকে এতটুকু বিশ্বাস আছে, আমাকে সেফ এক্সিট দিয়ে দিব। আর 30 সেকেন্ড একটু বলে দিই আপনাকে, 30 সেকেন্ড শুধু আমি একটু সময় নিলাম। আচ্ছা, উনি বলছেন যে তিনি তো মনে করছেন যে গোপালগঞ্জে যাচ্ছে, এখন জনগণ লিখছে গোপালগঞ্জে যে এয়ারপোর্ট আছে তা তো জানি না, তিনি তো যাচ্ছেন বিমানে, বিমানটা কি গোপালগঞ্জে ল্যান্ড করার জন্য তিনি সেখানে বিমানবন্দর বানিয়েছেন কিনা আমার জানা নাই ভাই। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার আসবো। সেলিম আহমেদ রাজা, আপনার কাছে একটু যেতে চাই। আসলে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বলছেন আর কি, তিনি ফিরে এসে এবং তার দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহ্বান করছেন তিনি এসে সবাই মিলে আত্মসমর্পণ করবেন। এটা কি এই স্ট্যান্ডবাজি নাকি সত্যি ধরনের ঘটনা ঘটতে পারে বলে আপনি মনে করছেন? আসলে ধন্যবাদ হীরা ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি সর্বপ্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আজকে আপনার এই সুন্দর অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য। আল্লাহ তাআলার ফায়সালা হচ্ছে সবচেয়ে উত্তম। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের আদর্শিক মাথা দেশনেত্রী, যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে উনি জীবন দিয়েছেন, সেই মাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের 24শে জুলাই আন্দোলনের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, যে সমস্ত ভাই বোনেরা এখনো অসুস্থতা বোধ করে দেশের গণতন্ত্রের রক্ষার জন্য এখনো যুদ্ধ করে যাচ্ছেন এবং সরকারকে সহযোগিতা করে যাচ্ছেন, সেই সমস্ত সকল ভাই বোনদের প্রতি সালাম রেখে এবং আপনার দর্শক কলাকুশলীদের প্রতি সালাম রেখে আমি শুরু করতে চাই। আপনি দেখেন, রাজনীতি তো আসলে একটি বড় মেসাকারের মধ্য দিয়ে একটি গণপ্রত্থানকে দলমত নির্বিশেষে একটি আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদের বিদায় হয়েছেন। যে আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে আন্দোলনের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছিলেন আজকের প্রধানমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, যিনি এই অবৈধ সরকারের ষড়যন্ত্রে দীর্ঘ 17টি বছর দেশ ছেড়ে বিদেশে অবস্থান করেও বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ সকল জনগণ ঐক্যবদ্ধ রেখেছেন। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি সব ধরনের পদক্ষেপ নিয়েছেন। সেই নেতার নেতৃত্বে আমরা একটি গণপ্রত্থানের নেতৃত্বে সফল হয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছি। আমরা এই ভাইদের রক্তকে সাক্ষী রেখে বলতে চাই, আওয়ামী লীগ
এই দেশে একটি রাজনীতি বৃহৎ দল ছিল, হুম, এটা আপনাকে আমাকে মানতে হবে। জি, বাট তাদের কর্মকাণ্ডে তাদেরকে আজকে দেশ ছেড়ে পালায়ে যেতে বাধ্য করেছে, কারণ তারা জনগণের ভোটের অধিকারকে পুঁজি করে জনগণকে তারা শোষণ করতে মানে মানুষের কাঁধে বসেছিল। হুম, তাই জনগণ যখন বুঝতে পেরেছে তারা তো আমাদেরকে শোষণ করছেন, তারা তো আমাদেরকে জিম্মি করে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছেন, জি, তাই জনগণও সিদ্ধান্ত নিয়েছেন জনাব তারেক রহমান সহ যে সমস্ত দলগুলি আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে এই ফ্যাসিবাদকে বিদায় করেছি, তারা দেশে ফিরে আসবে। আমাদের 1400 মায়ের বুক খালি হয়েছে, হুম, আমাদের অসংখ্য আদর্শিক ভাই শহীদ হয়েছে, নুরে আলম শহীদ হয়েছে, আমার বন্ধু বাপ্পি শহীদ হয়েছেন, আমাদের সহযোদ্ধা আপনার ওয়াসিম অসীম ওয়াসিম হুম, অসীমটা শহীদ হয়েছেন। এই শহীদ ভাইদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। এই শহীদ ভাইদের রক্তকে সাক্ষী রেখে বলতে চাই, হুম, যদি তাদেরকে এই দেশে ফিরতে হয় আওয়ামী লীগকে, হুম, অবশ্যই তাদের বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি হয়েছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী তাদেরকে নিষিদ্ধ করেছেন, জি। সেই সমস্ত আইনি প্রক্রিয়া তারা ফেস করে যদি রাষ্ট্র মনে করে তারা রাজনীতি করার মতন তাদের স্পেস আছে। আপনি বললেন সেলিম আহমেদ রেজা, আপনি বললেন যে আওয়ামী লীগ একটা বড় নিঃসন্দেহে একটা সংগঠন, এদের বিশাল সমর্থক কর্মী বাহিনী আছে, সবাই তো আর অপরাধী না, বাট যারা অপরাধী তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার মাধ্যমে তো তারা আবার রাজনীতিতে আসতেই পারে, রাজনীতি করতেই পারে। আসলে সেই স্বচ্ছতার জায়গাটা, সেই বিচার জবাবদিহিতার জায়গাটা আসলে নিশ্চিত করা করবে আসলে। আপনি দেখেন অলরেডি সেই বিচার হুম, চলমান, বিচার কার্যক্রম চলমান। ইতিমধ্যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব স্থানে যারা রয়েছে, যারা শীর্ষ নেতৃত্ব দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনিভাবে তাদের অনেকের যাবজ্জীবন সাজা হয়েছে, অনেকের ফাঁসির রায় হয়েছে। তারপর রাষ্ট্রের আপনার প্রচলিত আইনে হুম, তারা যখন আইনগতভাবে সেই সমস্ত মামলাগুলো হুম, আপনি ফেস করে জি, যদি রাষ্ট্র মনে করে তারা নির্দোষ, হুম, যারা আপনার নির্দোষ, যারা নিরপরাধী, যারা আওয়ামী লীগ করে সবাই এই দেশে খারাপ সেটা আমি বলবো না। জি, অবশ্যই এক শ্রেণীর মানুষ আওয়ামী লীগে ভালো মানুষ ভালো রয়েছে, সমর্থক নিশ্চয়ই অবশ্যই আছে। রাষ্ট্র এবং আইন, রাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী যারা ভালো মানুষ তারা অবশ্যই একটা সময় জি, রাজনীতি করার হুম, স্পেস পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাট জি, জি, এই জি, আইনি প্রক্রিয়া শেষ করে হুম, যারা অপরাধী, এটা আমার মনে হয় একটু অনেক সময়ের ব্যাপার, একটু সময় লাগবে আওয়ামী লীগকে কামব্যাক করতে। জি, কারণ এখনই দেশে এমন একটি অবস্থা, হুম, যে অবস্থাটার মধ্যে দিয়ে মাত্র তাহলে আপনার- তো মনে হচ্ছে যে বিএনপি কি কামব্যাক করাবে কিনা, তাদেরকে আমি- সময় লাগবে। আমাকে- আর আমা- আমরা আমাকে বলছি শেষ- জনগণ যেই অপরাধ তারা করেছে, জি, বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে, জি, আওয়ামী লীগ ফিরে আসার কিংবা তাদের দাঁড়ানোর জনগণ সেই সুযোগ দিবে কিনা, বা এই সুযোগ তাদের আছে কিনা, আমরা করে দেব কিনা। তো ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়তো জিয়াউর রহমান যেই ভুল করেছিলেন সেটা আবার তারা করবেন কিনা। কারণ তারেক রহমান সাহেবের এত মনে করেন যে উদারনীতি, জালেমকে যদি আপনি ক্ষমা করেন তাহলে আরেকটা জুলুম জনগণের উপরে করা হবে, কিন্তু আমরা কিছুটা দেখছি কিন্তু। জি, আমি আপনাকে আরেকটু বলি, আমি কিন্তু বলি না যে আওয়ামী লীগ কামব্যাক করবে। আওয়ামী লীগের যারা ভালো মানুষ আইনি প্রক্রিয়া শেষ করে অপরাধী শাস্তি নিশ্চিত করার পরে যদি রাষ্ট্র মনে করে, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের যে সংবিধান যদি মনে করে আওয়ামী লীগ নামধারী যদি কোনো ভালো মানুষ থাকে, যদি নিরপরাধ মানুষ থাকে, তারা যদি আওয়ামী লীগকে কর্মকাণ্ড পরিচালনা করে জনগণের সমর্থন নিতে পারে, দেন জনগণ চাইলে ব্যাক করবে। আর যদি জনগণ না চায়, রাষ্ট্রের আইন যদি না চায়, তারা এদের কামব্যাক করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। জি জি, কাজেই আমরা আওয়ামী লীগ এবং রাষ্ট্র বর্তমান সরকারকে সব ধরনের সহযোগিতা করব। সাধারণ মানুষ, শহীদ পরিবার, যেহেতু আমরা একটা গণপুত্থানের মধ্যে আমাদের দেশকে জিম্মি করা ছিল দীর্ঘ 17-18 বছর, আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছে। নুরে আলম, আমার বন্ধু বাপ্পি ধানমন্ডি নিউ মার্কেট থানা ছাত্রনেতা, ও গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের ভাই সুমন গুম হয়েছে, আমাদের চৌধুরী আলম কমিশনার গুম হয়েছে, আমাদের ইলিয়াস আলী ভাই গুম হয়েছে, তাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে আপনার নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে কারাগারে রেখে তাকে মৃত্যুর সাথে ঠেলে দিয়েছে। তাদেরকে এই মৃত্যুর জন্য এই সরকার দায়ী। কাজেই এই সরকারের, ওই সরকারের সাথে যারা জড়িত, এই আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত, যারা আওয়ামী লীগের সরকারের দালালি করেছে, তাদের সহ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে, আমরা সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দেশে কোনো দোষরদের স্থান আমরা দেব না। রাজা ভাই, এই আপনি যে কথাগুলো বলছেন, এই শ্রেণীর আওয়ামী লীগ ছাড়া
যারা সাধারণ ভোটার ছিলেন কিংবা সমর্থক ছিলেন, তারা কেউ হয়তো জামাত জোটের সাথে কিছু লোক কাজ করছে এলাকা ভিত্তিক, এলাকা right. পরিস্থিতি বুঝে, Right. কেউ বিএনপির সাথে কাজ করে, তারা তো ওপেন, তাদের জি। সাথে ঘুরিয়ে নেই। ইয়ে কিন্তু এই জন্য আমি আপনার কথাটা ঢুকলাম, আমি মনে করছি যে যারা অপরাধী তাদের নিয়ে তো আমাদের আর বক্তব্য বলার কি আছে। ধন্যবাদ আপনাকে, আপনি স্পষ্ট করেছেন। আমরা আপনার জি, কাছে আমি আপনাকে কথাটা ক্লিয়ার করতে পারি, আপনি ধন্যবাদ, মাঝখানে ধন্যবাদ, আমাকে ধন্যবাদ। counter আমরা দেন, আপনার এই যে কাছে- আমি কথাটা ধন্যবাদ। finishing দিন আমার আমরা কি? আমরা আপনার ধন্যবাদ। কাছে অবশ্যই আমরা যাচ্ছি। অপরাধীদের বিচার চাই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা আমরা শেখ হাসিনার কথা আমরা বলছি। জি। তিনি আসবেন কিনা, আসলে সুযোগ আছে কিনা? আমরা যদি দেখি সিরিয়ার বাশার আল আসাদ তিনি যে পালিয়ে গেছেন, তিনি আর ফেরত আসেননি। ইরানের রেজা পাহলভি এখনো আমেরিকাতে তিনি পালিয়ে আছেন, কিন্তু থাইল্যান্ডের সিনেমাত্রী তিনিও কিন্তু আছেন, আর ফিরে আসেননি কখনো। আপনি কি মনে করছেন শেখ হাসিনার আসার সুযোগ বা পথ, আইনি অবস্থা মানে আছে, তিনি আসবেন? জি, এটা কি- ধন্যবাদ। এটা ধন্যবাদ, কতটা সম্ভাবনা আছে বলে? ধন্যবাদ হ্যাঁ। প্রিয় উপস্থাপক, হুম। হোস্ট। আমার কাছে মনে হচ্ছে যে তারপরেও হয়তো কিছু সময় কথা বলার পাবো, এই হুম। রাউন্ডের পরে হয়তো পাবো। জি, এই জন্য জি, আমি জি। 3টি কথা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। জি, জি। আপনি যে নামগুলো বললেন, হুম, হুম, হুম। আমি পড়েছি এবং সেটা দেখেছিও। হুম, প্রায় 26 জন হুম, হুম, হুম। সাবেক স্বৈরা শাসক, স্বৈরশাসক যারা জনগণের তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন, আর এক কখনো আর জনও দেশের মাটিতে দেশে আর ফিরতে পা রাখেনি। পারেন নাই, জি। ইতিহাস বলছে। জি, জি, ইতিহাস বলছে। 2-1 জনের লাশ একজনের আসলেও হুম, হুম, তাদের লাশ কোথায় রাখা হয়েছে জনগণকে জানানো হয় নাই। হুম, হুম। কারণ জনগণের উপরে যে হামলাটা আছে, আপনি হুম। বলেন 1400 বা 2000 যাই বলে হুম। লোক মারা গেছে, হুম, হুম, এই 1400 মানুষের ফ্যামিলি পরিবার তো আছে নাকি? হুম। এরপরে যারা গুম খুন হয়েছে, যে আমার মতো যাদেরকে জেলে নিয়ে নির্যাতন করেছে, এরকম লোক তো আছে, খুব হুম। আছে, যাদেরকে ফাঁসি দিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, এরকম অসংখ্য লোক আছে। এখন আমরা যদি কেউ মনে করি হুম। যে বর্তমান সময়টাতে কেউ ঝিমিয়ে গেছে, হুম, হুম। আপনি একটি কথা খুব স্পষ্ট দরকার, এবং এটা যেন বার্তাটা যদি মানুষ মনে ভালোভাবে শুনে, হুম। তাহলে আমি মনে করি সেটা অনুধাবন করতে পারবে। কেমন আমি বলি আপনারে, হুম, হুম। 1971 স্বাধীনতা যুদ্ধের পরে, হুম, হুম। আমি সরি টু সে, আমি কাউকে ছোট করার জন্য, অপমান করার জন্য বলছি না, মুক্তিযোদ্ধারা সম্মানের পাত্র। অবশ্যই। কিন্তু অভিযোগ আছে এই হুম। মুক্তিযোদ্ধাদের একটি অংশই তো বঙ্গবন্ধুকে হত্যা করেছে। হুম। এখন কি আপনি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করছেন, নাকি মুক্তিযোদ্ধারা ভুলটা করছে? ব্যক্তি বিশেষ তো ভুল তাই তো। করছেন। জিয়াউর রহমানকে যুদ্ধকে তো এরকম কলঙ্কিত কেউ এরকম তাদেরই অংশেরই কেউ একটা নাকি? হুম। এবং কেউ কেউ বাড়ি দখল করছে, কেউ বাড়ি জ্বালিয়েছে, অন্যায় অপরাধের ভিতরে যুক্ত ছিল, এরকম অভিযোগ আছে। জি। আমি ক্ষমা প্রার্থী, মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছেন, হুম, হুম। তাই বলে কিন্তু আপনি 71কে কলঙ্কিত করতে পারবেন না। না। 71-এর স্বাধীনতা, বাংলাদেশের পাসপোর্টটাকে, পতাকাকে, একটি গান, একটি কবিতাকে কলঙ্ক করতে পারবেন না। আপনি কোনো ব্যক্তির ব্যাপারে বলতে পারবেন। বলতে পারবো। এখন জুলাই যে আন্দোলনটা হয়েছে, জি। এটা জনগণের আন্দোলন, জনসাধারণের আন্দোলন। হুম, অনেক স্বাভাবিক আওয়ামী লীগেররাও একটা পর্যায়ে কিন্তু রাজপথে নেমে এসেছে। হুম, সেনাবাহিনী থেকে পুলিশ, সর্বত্র দেশ বিদেশে, যেখানে আমার বাংলাদেশের প্রবাসীরা, হুম। আজকেও প্রবাসীদেরকে কেন ছোট করে দেখা হয়, হুম। কেন প্রবাসীদেরকে ন্যায্য অধিকার দেওয়া হয় না? যেই প্রবাসীরা কাজ বন্ধ করে দিয়েছে, জানে যে আরব আমিরাতে যদি আমি আন্দোলন করে আমাকে জীবন দিতে হতে জি। পারে, ফাঁসিতে যেতে হতে পারে, সেই যাবজ্জীবন, রিস্ক নিয়েও তারা সেই দেশের রিস্ক স্বার্থে নিয়েও কিন্তু তারা, এবং তারা আন্দোলন কিন্তু করেছে, রেমিটেন্স বন্ধ আন্দোলন করে করেছে। দিয়েছিল। Right. রেমিটেন্স বন্ধ করে পলক দিয়েছিল। সাহেব কিন্তু বলেছিল দয়া করে আপনারা রেমিটেন্স পাঠান। হুম, হুম। এদেরকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। জি, এই জি, জন্য জি। আমি বলছি 24-এর 2-4 জন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, হুম, বা উপদেষ্টা হতে গিয়ে, হুম, বা ওই যে দেখবেন আনিস আলমগীর সাংবাদিক হুম, হুম। ডক্টর ইউনূসকে ডাকাত বলে, হুম, বা হুম। বিভিন্ন যে বলতে চায়, আসলে ওরা ডক্টর ইউনূসকে বলছে না, হুম। বলছে জুলাইকে। কারণ জুলাইকে। সরাসরি তো জুলাইকে বলতে পারে না। বলতে পারে না। আপনি জি। দেখবেন কিছু হ্যাঁ। নাস্তিক আছে, বলবে হুজুর খারাপ, কিন্তু ও হ্যাঁ। সরাসরি বাংলাদেশে বলতে পারে না ধর্ম খারাপ, তাহলে ওরা পাড়ায় মেরে ফেলবে। জি, জি। মূলত ওরা ধর্মটাকে বলতে চায়, কিন্তু হুম। পারে না, হুজুর উপরে দোষ দেয়। হুম। এই যে আলিস আলমগীর, এই যে শাওনেরা, হুম। তারপরে এরকম কিছু লোক দেখতেছেন না, এগুলোকে হয়তো বিএনপি ধরছে না, মনে করছে ময়লা মেরে হাত নষ্ট করে লাভ কি, এরকম হইতে পারে, হুম, কিন্তু আবার অতিরঞ্জিত করছে। জি। তো আমি যেটা বললাম, অনেকে জুলাইকে নিয়ে বলতে চায়, হুম, হুম। জুলাইয়ের কিছু লোককে বলতে যায় আমাদের হুম। উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা। আরে ভাই, এটা কি কোরআনের শাসন চলতেছে? হুম। এই দেশে কি খেলাফত চলতেছে, যে হুম। কোরআন হাদিস অনুযায়ী গণতন্ত্র? হুম। গণতান্ত্রিক দেশে ভুলভ্রান্তি থাকবে। আপনি একদিনই কি এটাকে আলাদিনের চেরাগ পাইছে তারেক রহমান, যে একদিন এটা সুন্দর করে বানায় ফেলবে? না, হুম। একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে এগোতে হবে। হুম। সেই সরকারের যে প্রধান আমরা দেখছি, হুম। এবং তার সাথে লোকগুলোকে আমরা এখন যেটা দেখছি, হুম। আপনি বিগত দিনের আর এই দিনের রাত দিন পার্থক্য, জি। এটা Right. কতটুকু তারা স্টে করতে পারে, হুম। এবং সত্যিকার অর্থে ফলটা কতটুকু আমাদের দিতে পারে। পাশাপাশি আমাদের জনগণকেও বদলাতে হবে। হুম। আমরা যখন একটা সেনাকুঞ্জে যাই, হুম। তখন কিন্তু মুছে টিস্যুটা পকেটে রাখি, হুম। আর যখন লোকাল বাসে আসি,
ধইরা ফালাই দিলাম, কোথায় ফেলেছে এটা। সো আমাদেরকেও কিন্তু পরিবর্তন হতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে শেখ হাসিনা ফিরবে বলতেছে, ওই যে আপনি বললেন আমি 26 জনের ইতিহাস পড়েছি, সম্ভব হয়নি, তারও হবে না। এই ফাঁকা আওয়াজ করে অনেক তিনি জনগণকে বিব্রত করছেন। আর সাধারণ আওয়ামী লীগ এখন যারা নিরাপদে আছে, মোটামুটি কামব্যাক করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, তাদেরকে বিপদে ফেলছেন। শেষ কথাটি বলে আমি এই মুহূর্তের আলোচনা শেষ করতে চাই। আমি ওই দিন একটি হাদিস পড়তেছিলাম, হাদিসের অংশে এরকম যে বান্দা যদি গুনাহ করে তার কলবে একটি দাগ পড়ে, কালো দাগ, জি, যদি সে ফিরে আসে তওবা করে, আল্লাহ তাআলা তার এই দাগটা মুছে দেন। যদি ফিরে না আসেন, আরেকটা অপরাধ করেন, এভাবে তার দিলটা পুরা কালো হয়ে যায়, আল্লাহ সিল মোহর মেরে দেন। তখন তার কাছে ভালো মন্দ বিচারের কোনো ধরনের শক্তি থাকে না। শেখ হাসিনা, এই আওয়ামী লীগ 15-16 বছর এই জনগণকে এত বেশি কষ্ট দিয়েছেন। খুন, গুম, অন্যায়, অপরাধ, অত্যাচার এমন কোন জিনিস নাই তারা করেন নাই, আপনার কাছে আসবো, যে কারণে তাদের দিল আমরা আপনার কাছে আসবো। মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, আমরা আপনার কাছে জনগণের কাছে ক্ষমা না চেয়ে, অনুতপ্ত না হয়ে উল্টা ফাঁকা আওয়াজ দিচ্ছে। মানুষের যে প্রত্যাশার জায়গায় গণ অভ্যুত্থান বলি, যেটাই বলি না কেন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা এখন আমরা সেই ইয়ে থেকে কতটা মুক্তি পেয়েছি, সেখানে আমরা আপনার কাছে আবারও এই বিষয়টি নিয়ে আসবো। আপনার কাছে একটু যেতে চাই। আমরা আপনার কাছে বলছি যে শেখ হাসিনা যদি ফেরতই আসেন, বিশাল, আপনি বলছেন যে তাদের কর্মী বাহিনী আছে, সমর্থক বাহিনী আছে, নিঃসন্দেহে একটা বিশাল একটা সংগঠন, দল, দীর্ঘ পরিক্রমা, ইতিহাস, ঐতিহ্যের সাথে জড়িত। তো তিনি পালিয়ে গেলেন কেন? তিনি একজন রাজনীতিবিদ হিসেবে তিনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারতেন, দেশে থেকে জনগণের কাছে থাকতে পারতেন, আইনের মুখোমুখি হতে পারতেন। এটাই কিন্তু রাজনীতিবিদদের হওয়া উচিত। আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও কিন্তু তিনি আইনের মুখোমুখি হয়েছেন, তিনি পালিয়ে যাননি, দেশ ত্যাগ করেননি, কখনো চাপের কাছে নথি স্বীকার করেননি। কিন্তু তাহলে এই বিষয়টি একজন রাজনীতিবিদ হিসাবে আপনি হীরা ভাই আপনি এবং ওই আরাফাত ভাই দুজনকে আমি এই বিষয়টা একটু একদম স্পষ্ট ক্লিয়ার করি। আপনারা আমাকে যে প্রশ্নটি করেছেন, আমি প্রশ্নটি ক্লিয়ার করতে পারিনি, তখন মাঝখানে আরাফাত ভাই আমাকে কাউন্টার দিলেন। বাংলাদেশের প্রচলিত আইনকে তো আপনি মানতে হবে। আপনি রাজনীতি কার জন্য করবেন? জনগণের জন্য। জনগণই তো আপনাকে ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার জন্য আন্দোলন করে বাধ্য করেছেন। কাজেই আপনি জনগণের স্রোতের বাইরে আপনি অবস্থান নিয়েছেন। তা জনগণ যদি আবার চায়, আপনি কামব্যাক করবেন। রাষ্ট্রের আইন যদি আবার পত্র পত্রিকায় মানুষ বলছে বিএনপি এটাকে সুযোগ করে দিচ্ছে, বা সরকার সুযোগ করে দিচ্ছে, আমি আপনাকে বলি, আমাদের সরকারের 4 মাস প্লাস চলমান, 4 মাস এখনো হয়নি, 4 মাস এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, যেই নেত্রী পালায়ে গিয়েছেন, ওনাকে নিয়ে একটি টু শব্দ কোথাও ইউজ করে নাই। উনি বলছেন যারা আমাকে ক্ষতি করেছেন, যারা আমাকে প্রতি অন্যায় করেছেন, আমি তাদেরকে নিয়ে আলোচনা করলে আমার এই সময়টা আমার কোনো লাভ হবে না। আমি দেশ এবং জনগণের জন্য কাজ করতে চাই, মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি দায়িত্ব নিয়েছি। এই দেশকে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর বানাতে পারবো না, বাট একটি ভালো রাষ্ট্র আমি তৈরি করতে চাই, আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। আর শেখ হাসিনা কামব্যাক করবে, শেখ হাসিনা কামব্যাক করার তো কোনো সুযোগ নাই। আপনি তো রাজনীতি জনগণের জন্য করেন, আপনাকে জনগণ ক্ষমতা থেকে উৎখাত করেছে, আপনি জনরোষণে আপনি পড়ে আপনি পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আপনাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছেন, আপনি এখানে তো ভালো আছেন, আপনি থাকেন না, আপনি থাকেন, আপনি ওইখানে থেকে যদি পারেন আপনার দলকে সুসংগঠিত করার জন্য। আমার ভাই অত্যন্ত, ওই যে আরাফাত ভাই অত্যন্ত একটি ভালো কথা বলেছেন, আমি আরাফাত ভাইয়ের সাথে একমত। আপনি একটু মিডিয়াতে আসেন না, আপনাকে আমরা একটু দেখি, জনগণ আপনাকে একটু দেখুক, জনগণই তো আপনাকে নিয়ে আসবে। তারেক রহমানকে জনগণ নিয়ে আসছে না? তা আপনি যদি জনগণের মনে যদি আপনার জায়গা থাকে, জনগণ যদি আপনাকে ভালোবাসে, অবশ্যই জনগণের প্রয়োজন আপনাকে নিয়ে আসবে। কাজে জনগণ এখন আপনাকে মনে করছে আপনার কাছে জনগণ নিরাপদ না, দেশ নিরাপদ না, আপনাকে এই দেশের জনগণ চায় না। এটা একদম আয়নার মতন, দুধের মতন ক্লিয়ার। যদি দেশের জনগণ আপনাকে চাইতো, ওই যে ভাই বলেছেন, দলমত নির্বিশেষে আপনার বিরুদ্ধে মানুষ রাজপথে নেমে আসছে, দলমত নির্বিশেষে নিষ্পাপ শিশুরা জীবন দিয়েছে। কার জন্য দিয়েছে? দেশের গণতন্ত্র এবং দেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। পৃথিবীতে যে একেবারে একটা সরকারের সকল সুবিধাভোগীরা, ইভেন আপনি নিশ্চয়ই জানেন যে বাইতুল মোকাররমের খতিব সাহেব পর্যন্ত পালিয়ে গেছে। মানে পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি কিন্তু আসলে। এখানে আপনি পাওয়ার, আপনি আজকে টিভিতে আপনি উপস্থাপক, ওই চ্যানেলটা যদি না খুলতেন আপনার মালিক জীবনদা, তাহলে কিন্তু আপনি এই চেয়ারে বসতে পারতেন। যেহেতু আপনার মালিকে পালিয়ে গিয়েছে, বাসার কর্মচারীরা, পিয়ন, তার সহযোগীরা
সুবিধাভোগীরা, তার সুবিধাভোগীরা যারা অপব্যবহারকারী, যারা তাকে সামনে রেখে ক্ষমতাকে ইউজ করেছে, যখন উনি যান বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছে, তাহলে আপনি গর্তে ঢুকবেন এই ভাই। যদি ওনারা গর্তে না ঢুকতেন, ওনাদের জায়গা হতো আমাদের জেলখানাতে, ওনাদের জায়গা হতো কাশিমপুর কারাগারে। আমাদের অসংখ্য নেতা কর্মী ভোর 4টায় আপনার কাশিমপুর কারাগারে ঘুম থেকে উঠছে, রাত্রে 10টায় আবার কামব্যাক করছে। আজকে তারা মন্ত্রী, আজকে তারা এমপি। আমাদের নেতারা তো দেশ ছেড়ে পালায় নাই। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তো আপনার 111 সরকার সব ধরনের অফার দিয়েছে। উনি বলেছিল আমার দুইটি সন্তান চিকিৎসার জন্য দেশের বাহিরে রয়েছেন। বাংলাদেশের 16 কোটি মানুষ, বাংলাদেশের 16 কোটি সন্তানের অভিভাবক আমি কাজেই এই দেশে আমার প্রথম ঠিকানা, এই দেশে আমার শেষ ঠিকানা। আমার যদি বেঁচে থাকতে হয় বাংলাদেশের মাটিতে থাকবো, আমার যদি বাহিরে মরতে কোথাও হয়, আমার ঠিকানা নেই। আমার যদি মরতে হয় আমি বাংলাদেশের মাটিতেই মরবো। আমার বাংলাদেশের বাহিরে আমি বাংলাদেশের বাহিরে আমার কোনো ঠিকানা নেই। উনি বাংলাদেশে মৃত্যুবরণ করে উনি প্রমাণ করে গেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র পৃথিবীর ইতিহাসে একমাত্র গণতন্ত্রের নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। মৃত্যুর আগে পর্যন্ত গণতন্ত্রের জন্য উনি যুদ্ধ করে শহীদি মর্যাদায় উনি মৃত্যুবরণ করেছেন। তারই সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তার হাত ধরেই বাংলাদেশ আমার কাছে একদিন মনে হচ্ছে, যদি জনাব তারেক রহমান, আমরা বাংলাদেশের সমস্ত জনগণ, সমস্ত প্রশাসন যদি ওনাকে সহযোগিতা করি, ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে মালয়েশিয়ার রূপান্তরিত হবে বলে আমার দীর্ঘ বিশ্বাস রয়েছে জনাব তারেক রহমানের। ধন্যবাদ জানাচ্ছি সেলিম আহমেদ রাজা, ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মির্জা ইয়াসিন আহমেদ। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ ফিরছে, রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি বাস্তবতা। আসলে দুজন অতিথি আমাদের বাস্তবতা নিয়ে কথা বলছিলেন। ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসবো। একটি গাড়ি শুধু মালামাল বহন করে না, এটি বহন করে আপনার ব্যবসার সম্ভাবনা। ওয়ানজে সাংশি নিয়ে এসেছে আধুনিক ইলেকট্রিক পিকআপ, কার্গো ভেহিকল এবং ডাম্প ট্রাক, শক্তিশালী এবং ব্যবসার জন্য প্রস্তুত। এস ইলেকট্রিক্যাল। দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। এন্টারটেইনমেন্ট নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আমরা কথা বলছি আওয়ামী লীগ ফিরছে, রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি বাস্তবতা। দুজন অতিথি আমাদের সাথে কথা বলছেন। মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, মহাসচিব খেলাফতে রাশেদা বাংলাদেশ, কথা বলছেন সেলিম আহমেদ রেজা, সদস্য ঢাকা মহানগর উত্তর যুবদল। আমরা একটু যেতে চাই মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, আপনার কাছে যেতে চাই। এই যে গত 17 বছরের বলছিলেন যে জুলুম, নির্যাতন, বিচারহীনতা, জবাবদিহিতা একেবারে নেই, সকল কিছুর পরিপ্রেক্ষিতে দীর্ঘ ক্ষোভের বহিঃপ্রকাশ 5ই আগস্ট ঘটেছে। সরকার পালিয়েছে। আমাদের যে প্রত্যাশা, আসলে গণমানুষের যে প্রত্যাশা, স্বপ্ন দেখেছিলাম, স্বপ্নে শুধু একটা সরকার আসবে, একটা সরকার বসবে, এই স্বপ্ন কিন্তু না। একটা আমূল পরিবর্তনের, একটা সংস্কার, একটা আমূল পরিবর্তনের আমরা স্বপ্ন দেখছিলাম। আপনি কি মনে করছেন একজন জুলাই যোদ্ধা হিসাবে সেই স্বপ্নে আমরা সিঁড়ি বেতে শুরু করেছি আসলে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যদি আমরা 10টি বিষয়কে সামনে আনি, টিকচিহ্ন দেই বা ক্রস দেই, আমি তো মনে করি যে অল্প সময়ের ভিতরে আমরা ভালো এগিয়ে গেছি। যদি আমাদের প্রত্যাশা ছিল এদেশে প্রত্যেকটা মায়ের সন্তান সকালবেলা বের হবে, আবার নিরাপদে মায়ের বুকে আসবে, আজকে আমরা গুমের কথা শুনতে পাচ্ছি, তাহলে আমরা একটি জিনিস ভালো জায়গায় আছি। সঠিক, একটিও গুম হয়নি। হ্যাঁ, কিন্তু হত্যাকাণ্ড তো ঘটছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি কি আপনি মনে করছেন যে সেভাবে আছে? দেখুন, পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে প্রতিদিন গড়ে 10টির মতো হত্যা হচ্ছে, খুন হচ্ছে। ইতিপূর্বেও প্রথমে বলিনি যে কোনো হত্যা, কোনো মৃত্যু যেটা অস্বাভাবিক, এটা আমরা কামনা করি না। ইতিপূর্ব এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এত বেশি আমরা ব্যস্ত ছিলাম, সরকারের এত বড় বড় অপকর্ম ছিল, সেগুলো নিয়ে কথা বলতে বলতে আজকে যেগুলো আমরা 10 জন বললেন আসছে, সেগুলো এরকম 10 জন 20 জনের খবরই আসে না। সেই সরকারের অপকর্মের কারণেই তো আমাদের প্রত্যাশাটা ছিল, তার জন্যই তো মানুষের গণঅভ্যুত্থান। এই যে এই হত্যাটা, আসলে আপনি যেটা বললেন, এটা সামাজিক অবক্ষয় আছে কিছুটা, এবং এখন একটু বিশৃঙ্খলা দেখা যাচ্ছে যুবকদের মধ্যে, এটা অবাস্তব নয়। কিন্তু আমি যেটা বলছি যে ধরেন 2 গ্রাম মারামারি করে 2 জন নিহত হয়ে গেছে, এটা এক সাবজেক্ট। আরেকটা হচ্ছে এখন
আপনি রাস্তায় কারোর সাথে মারামারি করলেন, হুম, এটা তো আর বিএনপি সরকার এসে বলে নাই, বিরোধী দলও বলে নাই। হুম, এটা হচ্ছে একটা সামাজিক অবক্ষয়তা আছে, ধৈর্যের বিষয় আছে। হুম, হ্যাঁ, আবার যদি বিচারগুলো সুষ্ঠু হতো, সুন্দর হতো, দর্শনগুলোর বিচারগুলো আমরা দেখতে হুম, পেতাম, হুম, তাহলে সেই জায়গাটা কমে আসতো। জি, তো আমি যেটা বললাম, আমি একটু সময় দেন তো, দেখেন শেয়ার বাজার লুট এখন আর আমরা শুনি নাই, হুম, তাহলে দুইটা ভালো আপনি টিক চিহ্ন দেন। হুম, 3 নাম্বার, বিদেশে টাকা পাচার হচ্ছে, হুম, এই বিষয়টার ব্যাপারেও আপনি টিক চিহ্ন দেন। হুম, গণতন্ত্র ফিরিয়ে আনতে একটি নির্বাচন যেন নিরপেক্ষ হয়, তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন, সেই তত্ত্বাবধায়ক সরকারটা ফিরে আসছে, আপনি টিক চিহ্ন দেন 4টা। জি, 5 নাম্বার, যদি আপনি বলেন হুম, যে আইনের শাসন, আমি কথা বলছি না শতভাগ হয়ে গেছে হুম, বা এই তথ্য আমার কাছে নেইও, হুম, কিন্তু এতটুকু তো বুঝতে পারছি যে হুম। জুলুমটা হচ্ছে না। হুম, আপনি এটা হাফ দিতে পারেন। হুম, এরপরে যদি আপনি মনে করেন যে এই সরকারের সদিচ্ছার কথা যদি আপনি চিন্তা করেন, এই সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 4টি গাড়ি দিয়ে চলছেন 14টির জায়গায়, তিনি জনগণের সাথে মিশে যাচ্ছেন। ওই দিন একজন পুলিশের বক্তব্য শুনলাম যে একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে প্রটোকল দিতে গিয়ে যে জ্যামটা বেজে যায়, এই জ্যামটা পরবর্তীতে স্বাভাবিক হতে 2 ঘন্টা লাগে, জনসাধারণের সেই দুর্ভোগটা উঠে গেল। এই জায়গাটা আপনি টিক চিহ্ন দিতে পারেন। এরকম অনেক জিনিসই আমরা, যদিও আমরা ধর্মীয় দিক দিয়ে যেহেতু আমরা ওয়াজ মাহফিল করে বলি যে আল্লাহ তাআলা অধিকাংশ বিষয় হালাল করে দিয়েছেন, হারাম শুধু কয়েকটা বিষয়, সে হারামগুলোর দিকে আমাদের নজর বেশি। তো আপনি যদি এভাবে দেখেন, বিগত 15 বছর মানে আপনি বলছেন যে মানুষের যে প্রত্যাশার জায়গাটা, সেটা প্রাপ্তির জায়গা বা জবাব দিতে জায়গাটা তৈরি হয়েছে ইতিমধ্যে। আমরা একটু যাই, সত্যি যদি শেখ হাসিনা ফিরে আসে, সেই ক্ষেত্রে কি সরকার সামাল দিতে পারবে বলে আপনি মনে করছেন সকল কিছু? শুনেন, আমি তো আপনাকে প্রথমেই জবাব দিয়েছি যে নেত্রী বুঝতে পেরেছেন যে আমার আর থাকা সম্ভব হচ্ছে না, মানে বাংলাদেশ তবে আমাকে অন্ততপক্ষে সেফ এক্সিট দিবে, আমার আত্মীয় স্বজন গুলো আগে বাঁচাই, জনগণ যেখানে মন তো সেখানে যায়। যে দেশে আমার বাপ মা থাকতে পারে নাই, সেই দেশের জনগণ কোথায় গেল? ঘুরে আসি, মানে সত্যি যদি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী চলে আসেন, তিনি আইনের মুখোমুখি হন, সিদ্ধান্ত নেন, যারা বাইরে চলে গেছে ইতিমধ্যে 5-7-10 হাজার যারা গেছেন, তারা যদি আসেন, এবং 2061-টির উপরে মামলা হয়েছে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে, মানে শেখ হাসিনা সরকার বিদায়ের পর থেকে আসলে। তো যদি মনে করেন যারা বিদেশে চলে গেছেন চলে আসে, সরকার কি সামাল দিতে পারবে বলে মনে করছেন? সরকারের সব ধরনের প্রস্তুতি আছে, সবকিছু মোকাবেলা করার জন্যই সরকার রাষ্ট্রীয় প্রধান হয়েছেন, জনগণ দায়িত্ব দিয়েছেন। জনগণ শেখ হাসিনা ফিরে আসার জন্য অপেক্ষায় রয়েছেন, তার বিচারের ফাঁসির কাঠগড়ায় তাকে দেখার জন্য। জনগণ অপেক্ষায় রয়েছেন, যারা এই অপরাধের সাথে জড়িত রয়েছেন, 1400 মানুষকে গুলি করে নির্বিচারে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, মৃত্যু নিশ্চিত করেছেন, তাদেরকে ফাঁসির কাঠগড়ায় ঝোলানোর জন্য জনগণ অপেক্ষায় রয়েছেন। সরকারও প্রস্তুত রয়েছেন, কখন এদের এই অপরাধীকে আপনার অন্ধকার কারাগারে ফাঁসির মঞ্চে নিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে, যে সমস্ত শহীদ ভাইরা শহীদ হয়েছেন তাদের আত্মাকে শান্তি দেওয়ার জন্যই তাদের ফাঁসি নিশ্চিত করে বাংলাদেশের প্রচলিত আইনে তাদেরকে ফাঁসি মঞ্চ তৈরি রয়েছে, তারা আসলে তাদের দেশের আইনের প্রক্রিয়ার মাধ্যমে আপনি কি মনে করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে বলে? উনি তো পালিয়ে গিয়েছেন, উনি তো আসার কোনো সুযোগ নাই। আছেন তিনি আমাদের প্রতিবেশী রাষ্ট্রে ভারতে আছে, আপনি মনে করছেন কিনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে? উনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওনার আসার কোনো সুযোগ নাই। উনি পালিয়ে গেছেন, যে মানুষ পালিয়ে যায় দেশ, এই মানুষকে তো মানুষ আর কখনো অ্যাকসেপ্ট করে না, আসে না। দেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছেন। সে যদি আসারে মন মানসিকতা থাকতো তাহলে সে দেশ ছেড়ে আর পালিয়ে যেত না। উনি একজন নেত্রী, একটি বৃহৎ দলের নেতৃত্ব দিয়েছেন, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। আমার নেত্রীও কিন্তু এই দেশে একটা দলের নেত্রী ছিলেন। উনি কারাগার বেছে নিয়েছেন, আর উনি এক্সিট বেছে নিয়েছেন। এই হচ্ছে পার্থক্য। তা জনগণ জানে কোন পরিবার জনগণের জন্য রাজনীতি করে। একমাত্র জিয়া পরিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনগণের জন্য, জনগণের ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এখন জনগণের উপর যারা অন্যায় অবিচার করেছে, জনগণের সাধারণ মানুষের বুক যারা খালি করেছেন, আমার মা বোনদের বুকের সন্তানকে যারা কেড়ে নিয়েছেন, তাদের বিচারের জন্য ওই মায়েরা বসে আছেন, কখন তাদেরকে ফাঁসির মঞ্চে দেখবেন। আরেকটি কথা আপনাকে বলতে চাই, ভাইয়ের সঙ্গে আমি একমত। আপনি দেখেন, যখন পূর্বের প্রধানমন্ত্রী ফেসিবাদ সরকার যখন এই দেশ চালিয়েছিল, তখন উনি যদি গণভবন থেকে কোথাও মুভ করতেন, 1 ঘন্টা আগে একজন পথচারী ভাই কিন্তু রাস্তা ক্রস করতে পারতেন না। আর এখন আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, ট্রাফিকের একজন কনস্টেবল, একজন অফিসার জানে না প্রধানমন্ত্রী এই রোডে মুভ করতেছেন। কারণ প্রধানমন্ত্রী সাধারণ জনতার মতন, সাধারণ জনগণের মতন উনি গাড়িটা নিয়ে বের হয়, উনি নিজে গাড়ি ড্রাইভ করেন,
উনি প্রত্যেকটা সিঙ্গেল প্রত্যেকটা নিয়ম কারণ মেনে যাচ্ছে যেন আমার জন্য আমার দেশের জনগণের কোনো কষ্ট না। কষ্ট না হয়। আপনি দেখেন এখন তো বাংলাদেশে কোনো আপনি ব্যাংক ডাকাতি হচ্ছে না। আপনি দেখেন এখন তো কোথাও দলীয় নামে আপনি টেন্ডারবাজি হচ্ছে না। আপনি দেখেন কোথাও কোনো গুম হচ্ছে না, কোথাও কোনো ছিনতাই হচ্ছে না, কোথাও কোনো মার্ডার হচ্ছে না। হ্যাঁ, এখন কারো যদি পারিবারিক কারণে রাস্তা অ্যাক্সিডেন্টের কারণে যদি প্রতিদিনের কোণে আমরা শুধু পারিবারিক কারণে, রাজনৈতিক কারণেও আমরা হত্যাকাণ্ড রাজনীতি দেখেছি। আমি আপনাকে একটু এবং বলি। আপনি নিশ্চয়ই জানেন যে এই মৌচাকে আপনাদের যুবদল নেতা হত্যা হয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতার হাত দিয়ে। এরকম রাজনৈতিক আমার মনে হয় হত্যাকাণ্ডগুলো ঘটছে। হীরা ভাই আমি আমরা ভাইয়ের সাথে হত্যাকাণ্ডগুলো ঘটছে। আমি ভাইকে না, জবটা আপনার দিয়ে সাথে নেই। আমি একটু একটু জি, একটু জি, একটু please. প্রবেশ করি আপনার কাছে। ভাই যেটা বুঝাতে চাচ্ছে বা আমরা যেটা বুঝাতে চাচ্ছি, হুম, রাজনৈতিক দুইজনের যে মনোভাব, ছাড় হুম। কেউ দিবে না আরেকজনের ছাড় চাচ্ছে, এই হুম। নিয়ে যে হরতাল, হুম, অবরোধ, হুম, গাড়ি পুড়িয়ে দেওয়া, হুম, সেই জায়গাগুলোতে এখন আমরা দেখছি না। সেই মৃত্যুগুলো থেকে তো আমি এখন আমি আপনাকে দেখতাছি। একটু বলি, আপনি হুম। মৌচাকের যে হত্যাকাণ্ডটা বললেন, জি জি আপনি দেখেন বাংলাদেশে 17 বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি। জি। 2 বছর ফখরুদ্দিন মঈনুদ্দিনের হুম, 111 পার করেছি। আমরা 19 বছর ক্ষমতার বাহিরে ছিলাম। জি আমাদের প্রত্যেকটা নেতা কর্মী, একদম তৃণমূলের একজন কর্মী থেকে একদম বিএনপির মহাসচিব পর্যন্ত, আমাদের দলের আজকের প্রধানমন্ত্রী পর্যন্ত নির্যাতনে শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। জি। যেহেতু আমাদের দলটি একটি বৃহৎ দল, হুম। সেই ক্ষেত্রে আপনার কিছু জায়গায় হয়তো ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। দায়িত্বশীল এগুলো ব্যক্তিরা যেন- সেটা কিভাবে এগুলো দেখছেন, যেন আইনের ভবি- আওতায় আনছেন কিনা, এগুলো যেন জবাবদিহিতার ভবিষ্যতে না আওতায় হয়, এনেছেন এগুলো কিনা যেন এটাই বিষয়। এগুলো যেন ভবিষ্যতে না হয়, হুম, হুম, এটা না হওয়ার জন্য অলরেডি আমাদের দলের নেতা, দলীয় হুম। প্রধান জনাব তারেক রহমান সমস্ত প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, জি, দলীয় নামে দলীয় নাম ব্যবহার করে কোথাও কোনো দখলদারিত্ব, হুম, কোথাও কোনো চাঁদাবাজি, কোথাও কোনো টেন্ডারবাজি চলবে না। এটা আমার দল এটাকে প্রশ্রয় দিবে না। তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দলীয় নির্দেশনা রয়েছে। জি, ইভেন আমাদের দলের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রতিনিয়তই আপনার দলকে সুসংগঠিত করার জন্য, জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য যেই ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার, মাননীয় সেগুলো প্রধানমন্ত্রী নিচ্ছেন। আমাদের নেতৃবৃন্দকে সেই ধরনের গাইডলাইন দিচ্ছে। জি, আমি আপনাকে যে কথাটি বলতে চাচ্ছিলাম, জি, একটি বড় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদ সরকার হুম, বিদায় নিয়েছেন। সেই ক্ষেত্রে হুম, একটি মেসাকারের মধ্য দিয়ে দেশের অবস্থা অত্যন্ত নাজুক। নাজুক। ওই জায়গা থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 24 আওয়ার্স উনি কাজ করে যাচ্ছেন জনগণের যেন এই ধরনের কোনো ক্রাইসিস মুভমেন্ট ফেস না করতে। ইতিমধ্যে আপনি জানেন বড় বড় ব্যবসায়ীরা জি, যারা ব্যাংক থেকে লোন নিয়ে দেউলিয়া হয়েছেন, হুম, ইতিমধ্যে তাদের সমস্ত সুদ মুকুব করেছেন। হুম, পৃথিবীতে ইতিহাস, বাংলাদেশ ইতিহাস, যেন ব্যবসায়ী ভাইরা তাদের ইন্টারেস্টের টাকা মাফ করে মূলধন দিয়ে যেন তারা আবার ব্যবসা প্রতিষ্ঠানকে, মিল ফ্যাক্টরি, চালু ইন্ডাস্ট্রিগুলো করতে যেন চালু করতে পারে, হুম, মানুষের জন্য কর্মসংস্থান হয়। এটা কেন করেছেন? জনগণের জন্য করেছেন। এটা কেন করেছেন? রাষ্ট্রের জন্য করেছেন। সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান হয়, ব্যবসায়ী ভাইরা যেন ব্যবসা করতে পারে। সেলিম আরেকটা রেজা? কথা আপনাকে আমি বলতে জি, চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেন ইতিমধ্যে কিছু সরকারি নিয়োগ হচ্ছে। হুম, একসময় দলীয় বিবেচনায় নিয়োগগুলি হইতো, হুম, এখন প্রত্যেকটা মানুষ, কিছুদিন আগে আপনার পুলিশের কনস্টেবল নিয়োগ হয়েছে, হুম, আপনি কল্পনা করতে পারবেন না, একদম তিল তিল করে আপনাকে বলে দেই, বিন্দু পরিমাণ কোনো দলীয় হস্তক্ষেপ ছিল না। প্রত্যেকটা কনস্টেবল ভাই, প্রত্যেকটা সাধারণ পরিবারের সন্তান, হুম। আমার ভাই, আমার প্রতিবেশী, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের প্রজ্ঞা দিয়ে তারা বাংলাদেশ জি, পুলিশে জি, জি, আমরা তাদের সেটাই দেখতে চাকরি চাই। হয়েছে। সেলিম আহমেদ রেজা, আমরা আপনার কাছে আসবো, আপনার কাছে এটাই একটু আমাদের যেতে চাই। সরকার আপনার মির্জা নিরাপত্তা ইয়াসিন প্রমাণ আহমেদ, করেছেন, আপনার কাছে মানুষের যেতে আস্থার চাই। জায়গা অর্জন করেছেন। 2100-টির উপরে মামলা হয়েছে। ইতিমধ্যে মাত্র হাতে গোনা কয়েকজনের শাস্তির আওতায় এনেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেখ হাসিনা সহ তার আসাদুজ্জামান সহ যে পুলিশের আইজি, তাদের বিচারটার রায়টা হয়েছে। বাট এরপরে এই সরকারের প্রায় 4 মাসে অনেকেই বলছেন, পত্রপত্রিকায় বলছে বিচার কার্যক্রম কিছুটা ধীরগতি চলছে। আসলে আপনি কি তাই মনে করছেন কিনা? আসলে প্রায় 2 বছর হয়ে গেছে আপনার জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এবং মজার বিষয় হচ্ছে যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল সেই মানুষগুলো এখন উপস্থিত আছে, এখনো মারা যায়নি, সাক্ষী আছে। যারা গণঅভ্যুত্থানের বিপক্ষে ছিল তারও আছে, প্রত্যেকেই আছে। তো এই 2 বছরে আমাদের যে বিচার প্রক্রিয়া, আপনি কি এটা মনে করছেন কিনা সঠিক পথে এগোচ্ছে? আসলে ধন্যবাদ আপনাকে। দেখুন, কিছু কিছু সিস্টেম, কিছু কিছু কাজ আপনি চাইলেও বদলে দিতে পারবেন না, আবার আপনি চাইলেও কেউ বদলে যেতে দিবে না।
আমি কারাগারে থাকার সুবাদে বুঝেছি হুম, যে মামলার যে জটলা, আমরা একসময় শুনেছিও যে আলাদা আরো বেঞ্চ বসাবে যেন বিচারগুলো হুম, দ্রুত হয়। হুম। এরকম অসংখ্য মামলা ঝুলে পড়ে এবং আছে। এই মামলাগুলো পরিচালনার জন্য আলাদা আন্তর্জাতিক হ্যাঁ, ট্রাইব্যুনাল হ্যাঁ, আছে নিশ্চয়ই, জি, আপনি দেখেছেন, যেটা জি আমি সাবেক দেখেছি, সাবেক কিন্তু সরকার করে আমার কাছে গিয়েছিল। মনে হয় হুম, আহ, অতি দ্রুততার সাথে বিচার করতে গিয়ে যদি এরকম বক্তব্য আসে যে বাজ বিচার না করেই দিয়ে হুম, দিয়েছে, হুম, এটা একটা জায়গা থাকতে পারে। হুম, আর যেহেতু এখন আমরা মনে করি এটা জুলাই অভ্যুত্থানের পরের সরকার, এটা আমাদের প্রত্যেক জুলাই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারীদেরই সরকার। হুম, কেউ হয়তো বিরোধী দলে আছেন, হুম, কিন্তু একটি বক্তব্য তো এরকম যে আমরা সবাই নিপীড়িত ছিলাম, নিপীড়িত, মাজলুম ছিলাম, ছিলাম। আমরা একসাথে আন্দোলন করেছিলাম। সেই আমরা দৃষ্টি- ফ্যাসিবাদের হ্যাঁ, বিরোধিতা করেছি সেই একসঙ্গে। দৃষ্টিকোণ থেকে হুম, হুম, মামলাগুলোতে যেন ওই যে হাদি রাহিমাহুল্লার কথা নিয়ে আসতে হয়। তিনি বলেছিলেন যে আমি চাই আওয়ামী লীগের কেউ যদি কারাগারে থাকে তার বিচারটাও যেন ইনসাফের সাথে হয়। হুম, এখন প্রত্যেকের ক্ষেত্রে ইনসাফ করা হোক, সঠিক বিচারটা করা হোক, সেই ক্ষেত্রে যদি একটু সময় প্রয়োজন হুম, হয় হুম, হুম, নিতে পারে। তবে বাংলাদেশের যেই মামলা জট, বিচার প্রক্রিয়ার যে একটা ধীর গতি, হুম, সেটা কিন্তু ভালো লক্ষণ না। আমার কাছে মনে হয় এই জায়গাটা তো একটা পরিবর্তন আনা দরকার। হুম, হুম। আমি সেটা আচ্ছা, মনে করছি। আমরা একটু স্যার, আর আমি আরেকটু বিষয় বলি, জি। আপনার এই বিষয়টা পরিবর্তন আনা দরকার। তো আমি এই বিষয়টি বলেই শেষ করতে চাই। বিষয়টা হচ্ছে এরকম, দেখেন আমরা দেখেছি যে আজকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, স্পিকার ছিলেন, মারা গেছেন। তিনি মারা গেছেন। আল্লাহ তার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করেন, জান্নাতের মেহমান করেন, আমিন। আমিন, আমিন। বাংলাদেশে এরকম আরো অসংখ্য কিছু জনপ্রিয়, ভদ্র এবং দুর্নীতিমুক্ত নেতা আছেন। জি। তাদের মধ্যে একজনের সাথে আমি দীর্ঘ কয়েক বছর একসাথে চলাফেরা করেছি, আন্দোলন করেছি, মাঠে ছিলাম, তাকে আন্দোলনে নিয়ে গেছি। আমার সম্পর্কে দাদা লাগেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। অসুস্থ। তিনি অসুস্থ আছেন। তার অসুস্থতার খবর বেশ কিছুদিন পরে প্রচার হয়েছে। তাও কিছু মিডিয়ায় লিখেছে কিংবা অনলাইনের কারণে আমরা দেখেছি কমেন্টে প্রত্যেক ব্যক্তি বলছেন, কমেন্টে বিএনপি নেতারা জনাব তারেক রহমান যেন তাকে এক নজর দেখতে চান। কেন বলেছে? কারণ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দুঃসময়ে বেগম খালেদা জিয়া এবং বিএনপির হাল ধরেছেন। সুসময়ে তাকে দল থেকে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ওনার খোঁজখবর নিয়েছেন এবং অবশ্যই বিএনপির আমাদের প্রধানমন্ত্রী নেতা কর্মী না, আমি একজন দেখেছি, তার অফিসের কোন একজন গেছে, আমি তাকে চিনি না, এটা আমার দুর্বলতা। শুনেন আমি একটু বলি, আজকেও জমিরুদ্দিন সাহেবকে দেখতে গেছেন, জমিরুদ্দিন সাহেব তারেক রহমানকে দেখতে পারেন নাই। হয়তো ব্যারিস্টার রফিক সাহেবকে একদিন দেখতে যাবে, কিন্তু ব্যারিস্টার রফিক সাহেব তারেক রহমানকে দেখতে পারবে না। শুনুন, অবশ্যই যাবে, অবশ্যই এখন অবশ্যই আমাদের নেতা যাবে, অথচ সুসময়ে তাকে সরিয়ে দেওয়া হলো। দুঃসময়ে তিনি আবার আইন আদালত কোর্টে বেগম জিয়া এবং তার পরিবার এবং দলের জন্য, দেশ জনগণের জন্য কাজ করেছেন। আমি কোন জায়গাটা একটু কোট করতে চাই ভাই, যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার, জাতীয় স্থায়ী কমিটি, এখন মনে হয় 17 জন, তারা তারেক রহমান সাহেব থেকে দীর্ঘদিন দূরে ছিলেন। তারেক রহমান দূরে ছিলেন, এটা হচ্ছে রাজনীতির দুঃসময়ের কারণে। এখন তিনি এসেছেন, যেই নেতাগুলো এই দলটার জন্য জীবন দিয়েছেন এই দেশে থেকে, ব্যারিস্টার রফিক সাহেবকে কিন্তু 18 নির্বাচনের পূর্বে যত সম্ভব গ্রেফতারের পরে তাকে যে নির্যাতন করেছে, এরপরে যে তিনি অসুস্থ হয়ে গেছেন, আর উঠে দাঁড়াতে পারেন নাই, সেই মানুষগুলোকে যদি তারেক রহমান একটু না দেখেন, আমাদের মতো যারা আত্মীয় কিংবা তার ভক্ত আছি যদি না যান, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলি, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, এই একজন দুইজনের জন্য তার বেশি সময় প্রয়োজন। এটা আমার একটা আবেগের জায়গা থেকে বলছি, কেন তারা দীর্ঘ লড়াই সংগ্রামে ছিলেন। অবশ্যই ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমাদের অত্যন্ত প্রবীণ নেতা, উনি অত্যন্ত বিএনপির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, উনি অত্যন্ত দেশের জন্য অনেক অবদান ওনার রয়েছে। আপনি জানেন গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে গিয়েছিলেন, ঢাকা মেডিকেলের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সেখান থেকে উনি ফেরার পথে আমাদের একজন নেতা, বিএনপি পরিবারের আহ্বায়ক ডক্টর পাপেল ভাইকে উনি আমার খুবটা ওই জায়গায় আছে যে ওনাকে পাবেল সাহেবকে দেখার সুযোগ থাকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিক সাহেব দেখতে পারেন না, একজন মন্ত্রী গেলেন না, একজন স্থায়ী কমিটির সদস্য। আমরা নিশ্চয়ই সেটা আশা করব। আমরা একটু আমাদের বিষয়ে ফিরে যাই। অবশ্যই যাবে। আমরা দুজন অতিথি আপনারা নিজেরাই বলেছেন যে আমরা এই আজকে যারা ক্ষমতায় আছে বা বিরোধী দলে আছে, সরকার আছে, সবাই মাজলুম এবং গণতন্ত্রের পক্ষে শক্তি ছিলেন এবং জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি ছিলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমি
আপনার কাছে যেতে চাই, তারপর ওনার কমেন্ট নিব, যে এই জুলাই মাসেই গণ অভ্যুত্থান হয়েছে 2 বছর হলো, এই জুলাই মাসেই আমরা দেখছি আবার জুলাই স্মৃতিস্তম্ভ বানিয়ে অনেকে জুতা নিক্ষেপ করছেন। এই সরকার তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনছেন না, আমরা দেখছি না। আসলে এই বিষয়টিকে হৃদয়ে রক্তকরণ হয় কিনা আপনার? এটা অবশ্যই হৃদয়ে রক্তকরণ হয়। হুম। এরাই হচ্ছে দূষরের উত্তরসূরি, জি তারাই হচ্ছে অবৈধ সরকারের উত্তরসূরি। জি আর অবশ্যই সরকার এবং প্রশাসন তাদেরকে অবশ্যই আগামী যত দ্রুত সম্ভব তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় এনে দেশের প্রচলিত আইনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড়া করানো উচিত। জি। আপনার চ্যানেলের মাধ্যমে আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রবাসী ভাইরা হুম। যে যুদ্ধ করেছেন, আমাদেরকে রেমিটেন্স হুম। বন্ধ করে দিয়েছেন, জি এই আন্দোলনের সমর্থন দিয়েছেন, আমাদের মাননীয় প্রবাসী মন্ত্রী, আমাদের সাবেক মেয়র সিলেটের আরিফ ভাই গতকালকেও সংসদে স্পষ্ট ক্লিয়ার করেছেন, একমাত্র জনগণের সরকার তারেক রহমানের সরকার কোনো প্রবাসী ভাই গত 4 মাসে যদি বিদেশে মৃত্যুবরণ করে থাকে তাকে রাষ্ট্রীয় খরচে প্রবাসী ভাইদেরকে বাংলাদেশে এনে তাদেরকে দাপন কাপন পর্যন্ত সরকার রাষ্ট্রীয় খরচে বহন করেছেন এবং এই পরিবারের পাশে এই সরকার দাঁড়িয়েছেন। ইভেন আমার কিশোরগঞ্জে কৈটাদিরে, আমি যদি ভুল না বলি, কৈটাদিরে একটি এই গত 4 মাসে একজন প্রবাসী ভাই মৃত্যুবরণ করেছেন, তাকে নিয়ে আসছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাননীয় শ্রমমন্ত্রী জনাব আরিফুল ইসলাম কৈটাদিরে ওই মৃত যেই ভাই তার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে আসছেন এবং তার দাফন কাপন নিশ্চিত করে উনি ঢাকায় ব্যাক করেছেন। এই যে উদারতা, এই যে পরিবর্তন, এটা তো গত 17 বছর আমরা পাই নাই। আপনি জুলাই যুদ্ধ আমরা সবাই একসাথে করেছি। আমরা যারা সরকারে আছি, আমরা জুলাই বিপ্লবের যুদ্ধে আন্দোলনের সংগ্রামের রাস্তায় ছিলাম, যারা বিরোধী দলে রয়েছে তারাও জুলাই বিপ্লবের যুদ্ধে আন্দোলনের রাস্তায় ছিল। আমরা বিরোধী দলের সব ধরনের সহযোগিতা চাই। রাষ্ট্রকে, যেহেতু আপনি আপনার জায়গা থেকে রাষ্ট্রের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন, সরকারও সরকারের জায়গা থেকে মানুষ এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করবেন। আমরা বিরোধী দলের সহযোগিতা চাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রত্যেকজন বিরোধী দলীয় সংসদ সদস্য এবং প্রত্যেকজন নেতাকর্মীকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েই আমরা সবাই মিলে দেশটাকে একটি মধ্যয়ে রাষ্ট্রে পরিণত করতে চাই। দেশের মানুষকে নিরাপদে আমরা ঘুম পাড়াতে চাই, দেশের মানুষকে নিরাপদে আমরা ক্যাম্পাসে পড়াশোনা করার সুযোগ দিতে চাই। আমরা সবার মাধ্যমে সেটাই দেখতে চাই। আমরা একটু যেতে চাই মির্জা ইয়াসিন আরাফাত, আপনার ছোট্ট করে 20 সেকেন্ডে যদি জুলাই স্মৃতিস্তম্ভ যেটা বলছিলাম, আসলে এখনো স্মৃতি মুছে যায়নি। অনেক শহীদের পরিবার এখনো তার সন্তানের লাশ পায়নি, ডিএনএ টেস্টের জন্য তার দিয়েছেন পরীক্ষা, আজও খবর পায়নি। এখনো কান্নার রোল থামেনি পরিবারগুলোতে। এখনই সেই জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ করছে, বাট আইনের আওতায় আসছে না। এটিকে আপনি কিভাবে দেখছেন বা আপনার কি বক্তব্য থাকতে পারে? প্রথমত হচ্ছে কি, এদেশের মানুষ আবেগপ্রবণ। তারা যদি কেউ ধরেন আপনার কাছ থেকে একজন 10,000 টাকা নিচ্ছে, সে টাকাটা দিচ্ছে না, কিন্তু সে দুর্বল, ধরেন সমাজের আছে না, কষ্ট করে চলে। এখন আপনি টাকাটার জন্য ধমক দিলেন, আপনার পক্ষে না দাঁড়াইয়া দেখবেন তার পক্ষে দাঁড়িয়ে বলতেছে, ভাই অসহায় মানুষ, কি করা হচ্ছে, একটু পরে নেন। তো আমরা আসলে দুর্বলের প্রতি বা যার ক্ষমতা নাই তার প্রতি একটু সহনশীল হতে চাই। তো এখন কিছু লোক আছে না, এই জন্য হয়তো সহনশীল হতে চাচ্ছে কিনা। এখন সহনশীল হতে গিয়ে যে জুলাই স্তম্ভের মধ্যে আপনি যে বললেন, যেটা যারা আমাদের হৃদয়ে, তাদের পাথরে মেরে কি করবেন? অনেকেই দেখছেন, অনেক মিডিয়া ব্যক্তিত্ব আসলে এসে জুলাইকে বিরুদ্ধে বলছেন, এখনো কিন্তু কেউই গ্রেফতার হয়নি। আমরা দেখিনি কিন্তু এতে করে কি আসলে মানে সে আওয়ামী লীগের যে জুলাইটাকে বিতর্ক করার চেষ্টা কিছু হিরুঞ্চি থাকে, কিছু টাকার বিনিময়ে মানুষে বুম মারে, এরকম অনেক তো এই রাজনীতিতে এটা কি স্বাভাবিকই দেখছেন? এটা স্বাভাবিক, এটা হিরুঞ্চি। এটা যদি ভবিষ্যতে যদি আরো বেড়ে যায় তখন আপনি, এটা তো একটা সিম্পটম, আপনি আজকে থেকে কালকে আরো বাড়বে। ভালো, আপনি দেখেন এখনো জুলাই যোদ্ধারা জীবিত আছে, জুলাইরা এখনো বিকলাঙ্গ 30,000, তারা বয়ে বেড়াচ্ছে। এখনই সেই জুলাইকে 30,000ই যথেষ্ট। এয়ারপোর্টে 30,000 যদি যায়, কোন দিক দিয়ে শেখ হাসিনা? আমি একটু হীরা ভাই আপনাকে বলি, জুলাই বিপ্লবে যারা জুতা নিক্ষেপ করছেন তারা সত্যিকার কথা বলতে আমি একটু বলি আপনাকে, তাদের হয়তো জ্ঞানের অভাব রয়েছে। আজকে যে ভাই আমি আপনাকে একটু বলি, ওই ভাই যে ভাই আপনার জুলাই বিপ্লবকে অস্বীকার করে অসম্মানজনক আচরণ করছেন, তাকে মনে করতে হবে যদি আজকে তার ভাই এই 1400-এর মধ্যে একজন শহীদ হইতেন, তখন তার ভূমিকাটা কি হইতো। সে তাকে তার পরিবারের সদস্য মনে করতে হবে, তার প্রতিবেশী মনে করতে হবে। ওই ভাইকে আমি বলবো এবং রাষ্ট্রের প্রশাসনকে বলবো, ওরা প্রত্যেকটা ষড়যন্ত্রকারী রাষ্ট্রের আইনের
আওতায় আসবে এবং আইনের নজরদারিতে রয়েছে। তারা যে কোনো সময় মিডিয়া ব্যক্তিত্ব বলেন জি, আর আমরা সাধারণ মানুষ ধন্যবাদ। আমরা বলেন সেটাই দেখতে আর চাই। টোকাই বলেন, তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় রাষ্ট্রের প্রচলিত আইনে আমাদের দেশের প্রশাসনের পুলিশের কর্মকর্তারা রয়েছেন, তারা যে কোনো সময় তাদেরকে গ্রেফতার করে আইনের মুখোমুখি দাঁড়া করাবে বলে আমার দীর্ঘ ধন্যবাদ বিশ্বাস জানাচ্ছি রয়েছে। সেলিম আহমেদ রেজা, সদস্য ঢাকা মহানগর উত্তর যুবদল। ধন্যবাদ জানাচ্ছি মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, মহাসচিব খেলাফতে রাশেদা বাংলাদেশ। দুজন অতিথিকে আজকে ধন্যবাদ জানাই স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আওয়ামী লীগ ফিরছে, রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি বাস্তবতা, এই বিষয়ের উপরে বাস্তবতা নিয়ে দুজন অতিথি কথা বলছেন। পুরো অনুষ্ঠান জুড়ে দর্শক আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা। গণতান্ত্রিক রাজনীতিতে কোনো দলের ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ধারিত হয় আইনের রাজনৈতিক বাস্তবতা এবং জনগণের রায়ে। তাই আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে যত আলোচনা সমালোচনাই থাকুক না কেন, চূড়ান্ত উত্তর দিবে সময়, রাজনৈতিক প্রক্রিয়া, জনগণের সিদ্ধান্ত। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।